অনেক লম্বা একটা ট্রিপ করে ক্লান্ত হয়ে কখনো বাড়ি ফেরার কথা মনে পড়েছে? বাড়ি না, আসলে বাড়ির লোকগুলো আর তার ফিলিংসটা, তার কমফর্টটা, যাকে বলে হোম সিকনেস আর কি। এইটা এইরকমই একটা গল্প। তাহলে শুরু করা যাক বাড়ি ফেরার গল্প। মানালি থেকে কিভাবে জার্নিটা স্টার্ট করেছি সেটা দেখতে হলে ওপরের আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে হবে। ওখানে আরও টানেল তৈরি হচ্ছে, যেটা ফিউচারে খুলবে, এখনও খোলেনি। তো এই টানেল থেকে বেরিয়ে আবার ওই টানেলে ঢুকে পড়বে। তো টানেল দিয়ে তোমাকে নিয়ে চলে যাবে। তখন আর এই রাস্তা দিয়ে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। এই দেখো ওপরে যে টানেলটা তৈরি হচ্ছে, এই টানেল দিয়ে চলে যাবে আর কি। তাও আমার যেটা মনে হয় এই অল্টারনেটিভ রাস্তাগুলো থাকবে। কোনো এমার্জেন্সি পারপাসে যদি টানেলে কোনো অসুবিধা হয় তখন এই রাস্তাগুলো মানুষ অ্যাভয়েল করবে। আর দেখতেই পাচ্ছ পাহাড়গুলো ফুলি গ্রিন, বিভিন্ন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে দেখতে। সামনে দিয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস রিভার। এখানে এসে বিয়াস রিভারের ফ্লোটা অনেকটাই কমে গেছে, বিকজ এর ডেপথ অনেক। ভবিষ্যতে দেখো ওই টানেল থেকে বেরিয়ে তুমি আবার এই টানেলে ঢুকে পড়বে, মানে তুমি শুধু টানেল হয়ে বেরিয়ে যাবে, তোমাকে রাস্তায় আর যেতে হবে না। তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে ভবিষ্যতে। আমরা এখন রয়েছি মান্ডিতে। আমাদের এখন আরেকটু সময় আছে, আরেকটু সময় লাগবে, আর একটু রাস্তা বাকি আছে মান্ডি ক্রস করতে। আশা করি মান্ডির পর রাস্তা বেটার। স্ট্যান্ড এটা হচ্ছে নতুন মান্ডি বাস স্ট্যান্ড। তো ট্রাফিকটা এইখানেই এক্সপেক্ট করছিলাম আমরা। সোজা ঢুকে গেলে হচ্ছে মান্ডি টাউন, আর বাদিক চলে গেলে আমরা নিয়ে নিলাম চণ্ডীগড়। আশা করি যে ট্রাফিকটা হচ্ছিল মান্ডিতে সেই ট্রাফিকটা আমরা পাইনি। আর আজকে সানডে আছে, তো স্কুল কলেজ অফিস সব কিছুই ম্যাক্সিমাম বন্ধ আছে। রাস্তা ডাইভার্ট করে দিয়েছে, তো আমাদেরকে এই রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। এই রাস্তাটা যথেষ্ট চড়াই আছে, আমরা অনেকটা চড়াই চড়ে এসেছি। তারপরে দেখি গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। আমার ব্যাটারিটা চেঞ্জ করলাম একটা জায়গায় দাঁড়িয়ে, তারপরে আবার জার্নি স্টার্ট করলাম। ভালো চড়াই আছে। তো চণ্ডীগড় মানালি হাইওয়েতে ধস নেমেছে বৃষ্টির জন্য, তার জন্য এই রাস্তা দিয়ে আমাদেরকে ডাইভার্ট করেছে। বহু পুরনো রাস্তা বলে এই রাস্তাতে বিশাল চড়াই। রাস্তাটা একটু খারাপও আছে মাঝে মধ্যে, বাট খুব খারাপ নয়। বাট উল্টো দিক থেকে গাড়ি আসলে খুব অসুবিধা হয়ে যাবে আর কি। আর তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে লোকজন থাকে, তো সেটাই ভাবছি তারা কিভাবে যাতায়াত করে। এই দেখো চড়াই, দেখো হেয়ারপিন কার্ভগুলো দেখো, অসম, একদম একটার পর একটা। আমরা চড়েই যাচ্ছি। ওহ বাবা, উঠছে না গাড়ি। सर चंडीगढ़ राइट में, चंडीगढ़ राइट में। অনেকটা মানে কতটা আছে भैया? चंडीगढ़ जाने का रास्ता ही है, चंडीगढ़ सीधा। थैंक यू। এখান থেকে ওই এনএইচটা কতক্ষণে কানেক্ট করবে? 20। আচ্ছা, এটা আম্বালা কানেক্ট করবে। আমরা একটা 2 ঘন্টা লাঞ্চ ব্রেক নেওয়ার পর আবার আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস আম্বালা।
লাঞ্চে খেলাম বাটার নান আর চিকেন কোরমা, তাও একটা পিওর ভেজ রেস্টুরেন্টে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:45 আর আমরা বাইপাস করছি চণ্ডীগড়। আর রবিবার বিকেল হওয়ার জন্য রাস্তায় একটু বেশি ট্রাফিক আছে। গুগল আমাদেরকে চণ্ডীগড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে সুন্দর করে এদিক ওদিক দিয়ে আমাদেরকে এখন নিচে নিয়ে যাচ্ছে। ভালোই লাগলো, চণ্ডীগড় সিটির মধ্যে দিয়ে ঘুরে আসলাম। ফুললি প্ল্যান্ড সিটি, আফটার ইন্ডিপেন্ডেন্স সেটাই ফার্স্ট প্ল্যান্ড সিটি আর কি। এখানে অনেকটা ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি ভাইব পাওয়া যাচ্ছে, এরকমই। যাই হোক, আমাদের এখন নিচে উঠতে হবে, নিচে উঠে দিল্লি যেতে হবে। আমরা ভুল টার্ন নেওয়ার জন্য আমরা পুরো ফেসে গেছি। যে আমাদের এখান থেকে লেফট নিতে হবে আগে থেকে দিল্লির জন্য। এই দেখো দেখাচ্ছে বাঁদিকে আম্বালা। আমরা জাস্ট 205 NH দিয়ে বেরিয়ে এখন 44-এ উঠেছি। যা ট্রাফিক মানে ভাবা যাবে না। এই রোডটাই ডাইরেক্ট কন্যাকুমারী চলে যাচ্ছে, ইন্ডিয়ার লংগেস্ট NH। যাই হোক, আমরা এখান থেকে আম্বালা আরও 12 কিলোমিটার দেখাচ্ছে। আম্বালা মানে আমরা হরিয়ানাতে ঢুকে যাব। যে NH-টা মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, ওটা হচ্ছে সিমলা চণ্ডীগড়ের NH। আমার মনে হয় সিমলা হয়ে আসলেই বেটার হতো। যদি জানতাম যে রাস্তা খারাপ তাহলে সিমলা ঘুরে আসতাম। দেখতেই পাচ্ছ 3 লেনের রোড, তাও ট্রাফিক আছে। যাই হোক, কিছু করার নেই, ট্রাফিক থাকবে। টুয়ার্ডস দিল্লি এটা। এখন সবাই ছুটি কাটিয়ে, আজকে সানডে, আজকে ইভিনিংয়ে বাড়ি ঢুকবে, কাল সকাল থেকে অফিস আবার। ঠিকই আছে, কোনো ব্যাপার না। আপনি গেটটা দেখলে সবাই বুঝতে পারে যে আমরা হরিয়ানাতে ঢুকছি। তো এই গেটটাই হচ্ছে সেটাই ইন্ডিকেট করে আর কি। বাঁচা গেছে, পাঞ্জাব ছেড়েছি, সিরিয়াসলি বলছি। পেট্রোল শেষ হয়েছিল, তো টোটাল 12 লিটারে এসি হচ্ছে 282 প্লাস 98 প্লাস 78, 458। এসি হচ্ছে 12.2 লিটার অয়েলে। আর এখন আমরা ক্রস করছি কার্নালে ভীষণ ট্রাফিক। অবশ্য ইভিনিং টাইম, তো ট্রাফিক হওয়াটা স্বাভাবিক। তো আমরা একটা ধাবা খুঁজছি যেখানে আমরা একটু চাটা খেতে পারি আর কি। দিল্লি আরো 130 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, আই থিঙ্ক। যাই হোক, আমরা দিল্লিতেও বাইপাস করতে চাইছিলাম, কিন্তু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে এখন আর বাইক অ্যালাউ নয়। সো দেখো, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখনো অনেকটা রাস্তা যাওয়াই বাকি। এটা উড়ে যাচ্ছে। আমার একটা চায়ের দোকান হলে খুব ভালো হতো। চায়ের দোকানটা পাওয়া খুব মুশকিল ছিল। যেদিকেই দেখছি শুধু মদেরই দোকান। অনেক কষ্টে একজনকে পায়ে ধরে চা বানাতে বলি, সেখানেও সবাই বসে পেগ বানাচ্ছিল আর দোকানদার চাকনা বানাচ্ছিল। আমরাও একটু চাকনা চেখে দেখলাম। লাইফের বেস্ট ফ্রাইড চিকেন টেস্ট করেছিলাম সেদিন। নাম দিয়েছিলাম টক ঝাল ফ্রাইড চিকেন। তো এখন বাজে রাত 10টা, আমরা দিল্লি ঢুকছি। দিল্লিকে বাইপাস করার জন্য তো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে আমি অনেকবারই বলেছি যে ওটা এখন আর বাইক অ্যালাউ করে না। বাইক ঢুকলে 20,000 রুপিস ফাইন আছে। তো আমরা দিল্লির মধ্যে দিয়েই বেরিয়ে যাব, নয়ডা হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। আমরা আগ্রাতে আগেরবার যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতেই ফোন করে দিয়েছি, বলেছি যে আমাদের রাত 2টো বাজতে পারে। তো বললো কোনো অসুবিধা নেই, চলে এসো। তো দেখতেই পাচ্ছ দিল্লির ট্রাফিক শুরু হয়ে গেছে। আমি জানি না কত দূর থাকবে এই ট্রাফিক। দিল্লির লম্বা ট্রাফিক পেরিয়ে ঢুকে পড়লাম নয়ডা। আর নয়ডা ক্রস করতেই যমুনা এক্সপ্রেসওয়ে। 165 কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে ক্রস করে আগ্রা এসে পৌঁছালাম রাত 2:30 নাগাদ। তারপর কোনো রকমে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভালো একটা হোটেল পেয়েছিলাম আগ্রাতে। রাত 2টোর সময়ও হ্যাসেল ফ্রি চেক ইন করে শান্তিতে ঘুমাই আমরা। আগের ভিডিওতে ডিটেলসে এই হোটেল সম্পর্কে সবকিছু দেখানো আছে। ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে যাওয়া যাক। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লখনৌ, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে। গরম বেশ ভালোই আছে, একেবারে নেই বলবো না। সামনে এইচপি একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোল ভরে নেবো। কিতনা 10 লিটার দেবো বুঝে। তো আমরা এখন যাব লখনৌ, এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে। আর তার আগেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে যখন আগ্রার দিকে নামতেই দেখবে এখানে কিছু খাবার দোকান আছে। আমরা এই দোকানটায় খেলাম, ফুড ওয়াজ গুড। দুটো লস্যিও খেয়েছি, মাটির ভাড়ে করে দিয়েছে, যেটা খুব সুন্দর ছিল। যে রামাদার জাস্ট অপোজিটে। তো আমরা এখন বেরোবো, বাজে এখন 2:30 বেশি হবে, 3টে। আমরা লখনৌ যাব, লখনৌ থেকে ট্রাই করবো বারাণসী যাওয়ার। এখন 335 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাব লখনৌ, এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে। কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এই জার্নিটা প্রপার ভয়েস রেকর্ড করতে পারিনি, তাই রিয়েল ফিল থেকে আপনারা বঞ্চিত থাকবেন।
দিনে প্রচণ্ড গরম হওয়ার জন্য আমরা রাতে ট্রাভেল করব বলে ঠিক করি, কিন্তু দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত যা গরম ছিল তাতে মোটামুটি ফুল তন্দুরি হয়ে গিয়েছিলাম। ওই গরম হাওয়া, যাকে বলে লু, চোখে মুখে লেগে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই ছোট ছোট অনেক ব্রেক নিতে হয় আমাদের। ওইটা হচ্ছে যমুনা রিভার, আর নদীর পাশ দিয়ে এরকম অনেক স্ট্রাকচার দেখতে পেলাম, এগুলো উঁচু উঁচু হয়ে আছে আর নিচটা এরকম ভ্যালি ন্যাচারাল ভাবেই তৈরি হয়েছে, ইটস নট ম্যান মেড। যে রাজারা ছিল এখানে বা সুলতানরা ছিল, তারা এগুলোকে অ্যাজ এ ডিফেন্স স্ট্র্যাটেজি ইউজ করতো। মানে দেখো, এমনভাবেই ওইগুলোকে বানানো হয়েছে, টিলাগুলোকে বা নদীর পাড়ের মহলগুলোকে, যাতে এইটা দিয়ে গার্ড থাকে, তার গার্ডেই বানিয়েছে। এই পাশে যে জায়গাটা দেখছো, এখানে এরকম বসে গেছে মাটিটার পাশে, মানে ওই জায়গাটা ডাউন আছে, ওখানেও লোকে ঘর ঘর বানিয়েছে বিকজ সেফ থাকে জানে। আমাদের একটা অসাধারণ জিনিস দেখাই, দেখতে পাচ্ছ? ওই দেখো ময়ূরটা পেখম মেলে দাঁড়িয়ে আছে ওখানে। আমি এর থেকে বেশি জুম আর করতে পারিনি। অসাধারণ, এটা ওয়াইল্ড ময়ূর, কি সুন্দর ঘুরছে দেখো। কিছু দূর এগোতেই চোখে পড়ল ক্রেন, যা খুব সহজে ইউপির মাঠে ঘাটে দেখা যায় না। মাঠে ঘাটে যেটা দেখা যায় সেটা হলো গিয়ে ময়ূর। ওখানে একটা না, ওখানে দুটো আছে, একটা ময়ূর একটা ময়ূরী। দেখ, ময়ূরীটার পেছন পেছন যাচ্ছে, শুধু বাজে কথা, সবাই তার বউয়ের পেছন পেছনই যায়। এইখানে দাঁড়িয়ে আছে, এখানে ছখানা ময়ূরবাজি করছে, আর ওই পাশে একটা বড়, দেখতে পেয়েছো, লেজ তুলে যাচ্ছে, ঘাপটি মেরে বসে আছে এখানে। ওইখানে দুটো ঘুরে বেড়াচ্ছে মুরগির মতন, আর ওই মাঠে দুটো বসে আছে, ওইখানে একটা, এই একটা, এই একটা, 7খানা ময়ূর। আর একটু ঘপে ঘপে থাকালে আরো পাওয়া যাবে। পুরো ইউপিতে শুধু ময়ূর আর ময়ূর। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। এত সুন্দর ইভিনিং, তাই একটু দাঁড়াতে বাধ্য হলাম। সন্ধ্যা হয়ে গেছে, আর জানি না আমরা কত দূর যাবো, জানি না। আর মাঝে একটা লম্বা 2 ঘন্টার ব্রেক নিয়ে আবার এগিয়ে চলি লখনৌয়ের দিকে। লখনৌ পৌঁছেই প্রথম কাজ হয় এটিএম খোঁজা, কারণ পকেটে 500 টাকা পড়েছিল। আর ভাগ্য এতই ভালো ছিল যে কোনো এটিএমই পাচ্ছিলাম না। অবশেষে 5টা এটিএম ঘুরে 6 নম্বর এটিএমে টাকা পাই আমরা। ততক্ষণে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। লোকাল একজন লোককে ধরে জিজ্ঞেস করি, দাদা সামনে কোনো গলৌটি কাবাবের দোকান আছে? ব্যাস, পৌঁছে যাই জমিয়ে খাবার খেতে। অর্ডার করি যা যা ওখানে অ্যাভেলেবেল ছিল, গলৌটি কাবাব, চিকেন তন্দুরি, বিরিয়ানি। সত্যি বলতে এত এক্সেলেন্ট বিরিয়ানি আর এত সস্তা আমি এক্সপেক্টই করিনি। মাত্র 110 টাকা বিরিয়ানির প্লেট, সাথে বড় বড় 2 পিস চিকেন আর আলু ছিল। অসাধারণ খেতে ছিল, ডেফিনেটলি আবার আসবো। এবার নেক্সট ডেস্টিনেশন বারাণসী। আবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরি। সুলতানপুর এক্সিটে পৌঁছাই ভোরবেলা, তখনও আলো ফোটে। গ্রামের মধ্যে দিয়ে NH 371-এ ওঠার কানেক্টার রোড ধরতেই নামে ঝমঝম করে বৃষ্টি। গাছের তলায় দাঁড়িয়ে রেনকোট পরতে পরতেই পুরো ভিজে গেলাম। আর ওই অন্ধকারে একা একা সাথে একটা মেয়ে নিয়ে দাঁড়াতে বেশ ভয় লাগছিল, কিন্তু যার জন্য ভয় পাচ্ছিলাম সে তো পাশে দাঁড়িয়ে মজায় গান গাইছিল। এনিওয়েজ 30 মিনিটস পর বৃষ্টি থামে, এগোতে থাকি এই নিচের দিকে। বাট সেখানেও বাধা, ব্রিজ ভেঙে গেছে 2 দিন আগে বৃষ্টির জন্য। সুতরাং অনেক রাস্তা ঘুরে সুলতানপুরের মধ্যে দিয়ে যেতে হবে। ফাইনালি NH 371-এ উঠে পড়ি। আমি বাইকে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম বলে এখানে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য। আর কোনো ধাবা কিছু খোলা পাইনি, এখানে এরা বাইরে শুয়ে আছে খাটিয়া পেতে, আর আমি এইখানটা শুয়েছিলাম এতক্ষণ 15-20 মিনিট হবে। পোকা মাকড় চারিদিকে, শোয়ার মতন কন্ডিশন তো ডেফিনেটলি না, বাট বাইকে ঘুমিয়ে পড়ে যাওয়ার থেকে বেটার। এখানে প্রচুর লরি ট্রাক ড্রাইভাররা ঘুমাচ্ছে, গাড়ির ড্রাইভারও ঘুমাচ্ছে, যাদের চোখ লেগে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছি কারণ সকাল হয়ে গেলে এই রাস্তায় ট্রাফিক হয়ে যাবে। আমরা চা খেতে দাঁড়িয়েছি 5:30 বাজে। পার্থ কি দেখেছে ওখানে? পার্থ দেখেছে মিষ্টি
দেখে কি এক্সাইটমেন্ট দেখো। কি মিষ্টি, গোলাপ জামুন। দেখি কিরকম খেতে। আচ্ছা কেটে খেয়ে দেখা। কেমন? না আমি এখন খাবো না, চা খাচ্ছি। ঠিক আছে ভাই, আমি চা খাচ্ছি, আমি চা খাই, তারপরে বারাণসী যাই। মিষ্টিটা এতই ভালো ছিল যে আমাদের কাছে এত লাগেজ হওয়া সত্ত্বেও আমরা 20টা গোলাপ জামুন আর 20টা মিল্ক কেক প্যাক করিয়ে নিই বাড়ির জন্য। ইউপি গেলে মিষ্টি খেতে একদম ভুলবেন না। ট্রাফিকে ফেসে গেছি এই সোজা রাস্তাটা নেওয়ার জন্য, বাইপাস করতে গিয়ে প্রচুর লরি, তার সঙ্গে ট্রাফিক, রাস্তায় ধুলো মানে একদম আনলিমিটেড। ট্রাফিকের উপরে কোনো কন্ট্রোল নেই, আর বুঝতে পারছি না এত লরি এখানে কি করে। মুঘলসরাইয়ের প্রচণ্ড ট্রাফিক কাটিয়ে বেলা 12টায় আমরা চন্দৌলি গিয়ে পৌঁছাই। এনএইচের ওপরেই আমরা একটা হোটেল পেয়ে যাই 2000 টাকায়। আমরা থেকেছিলাম, হল্ট করেছিলাম এই হোটেলটায়, পার্কিংও আছে প্রপার। রুম ভালো ছিল, 2000 টাকা নিয়েছে রুমে। খাওয়া দাওয়াও ভালো ছিল, আমরা মাটন খেয়েছি, চিকেন খেয়েছি আর রাইস খেয়েছি দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে। রুমটা দেখানো হলো না, সরি ফর দ্যাট। আমরা এখন বেরোচ্ছি, চলো একদম কলকাতা গিয়ে দাঁড়াবো এবার। চন্দৌলি থেকে কলকাতা টোটাল 643 কিলোমিটার। আমরা যাব সোজা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড ধরে। ইউপি ক্রস করে আমরা বিহারে ঢুকি রাত 1টা নাগাদ। সারা রাত বিহারের রাস্তায় বাইক চালিয়ে ভোর 3টে নাগাদ আমরা এন্টার করি ঝাড়খণ্ডে। তখনও চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের বাইকের ফগ লাইট ডুমরির রাস্তা চিরে জামতারার দিকে এগিয়ে চলেছে। ভোরের আলো ফোটে রানীগঞ্জের কাছে, আর সূর্যের মুখ দেখি ধানবাদের গোবিন্দপুরে। সকাল 5:30। দেখতে দেখতে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ি। ঘড়িতে বাজে সকাল 5:50 আর বরাকর নদী ক্রস করে আমরা এন্টার করছি ওয়েস্ট বেঙ্গলে। ফাইনালি আবার নিজেদের বাংলাভাষী স্টেটে, বাড়ির অনেক কাছাকাছি এখন। তো আমরা এখন আসানসোল ক্রস করছি। তোমরা দেখতে পাচ্ছ আসানসোল এটাই আর কি, যাওয়ার সময় এই জায়গাটা হয়ে যেতে হয় ফ্লাইওভারের সাইড দিয়ে। এখানে একটা ছোট্ট ডাইভারশন আছে, জানি না এই রাস্তাটা কবে ঠিক হবে। দুর্গাপুর 36 কিলোমিটার এখান থেকে। আমরা চেষ্টা করব নেক্সট স্টপ দুর্গাপুর নেওয়ার। সামনে দেখতে পাচ্ছি বাস বেরিয়ে পড়েছে, তো বাস থাকলে একটু ডিফিকাল্ট হবে। বাসকে ওভারটেক করা ইজ নট ইজি, তাও আবার যদি স্টেট বাস হয়। এটা হচ্ছে ডিএসটি প্ল্যান্টের, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চুল্লি, ফার্নেস অ্যাকচুয়ালি। ওয়াও, দিস ইজ জায়েন্ট, বাপ রে বাপ। এইখান থেকে দেখে যদি এরকম লাগে দেখতে, তাহলে ভাবতে পারছো পাশে সাইড দিয়ে দেখলে কিরকম লাগবে। ও মাই গড। 3 ঘন্টার একটা ব্রেক নিয়ে আবার 9টা নাগাদ রাইড স্টার্ট করি। এই ব্রেকে আমরা মুড়ি ঘুগনি দিয়ে লোকাল ব্রেকফাস্ট সেরে ফেলি। তারপর শক্তিগড় পৌঁছাই সকাল 10:30। ছোটখাটো একটা চা ব্রেক নিয়ে রাস্তায় নামতেই দেখি আকাশ জুড়ে মেঘ করে এসছে, বৃষ্টি হবেই। ব্যাস, ইচ্ছে করে ভিজলাম দুজনে। যা গরম পেরিয়ে এসছি, গাড়ির সাথে সাথে আমাদের শরীরও ঠান্ডা করাটা খুব প্রয়োজনীয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ পেছনে ডানকুনি টোল প্লাজা। আমার গোপ্রোর মেমরি কার্ড ফুল হয়ে গেছে, এই জন্য আর গোপ্রোতে ভিডিও করতে পারছি না। আমরা বেশ, আমাদেরকে দারুণ ওয়েলকাম জানালো। আমাদের চরম বৃষ্টি হলো, আমরা ভিজলাম ইচ্ছা করে, আর শুকিয়েও গেলাম আবার। তো একটা রিফ্রেশমেন্ট ব্যাপার আছে, তারপর ঘুম পাচ্ছিল। আমরা ডানকুনি পৌঁছে গেছি। তো মোটামুটি ডানকুনি পৌঁছে যাওয়া মানে কলকাতা পৌঁছে যাওয়া, মানে ভাবতেও পারছি না যে আমরা ডানকুনি চলে এসেছি। ওই জায়গাটা আমার মনে আছে এখন, ওখানে আমার একটা বাস দাঁড় করিয়ে দিয়েছিল ওই কোনাটায় যখন যাচ্ছিলাম। এই তো 2 দিন আগের কথা, আমি রিটার্নে চলে আসলাম। হুগলি ব্রিজ ক্রস করে ঢুকে পড়লাম ভালোবাসার শহর কলকাতায়। বহুদিন পর বাড়ি ফিরলে মনের মধ্যে যেমন এক্সাইটমেন্ট কাজ করে, তার থেকে অনেক অনেক বেশি কাজ করছিল আমাদের মনে। মাঝেরহাট ক্রস করে বেহালার ভয়ানক ট্রাফিক পেরিয়ে সোজা পৌঁছালাম মাটনের দোকানে। ভাবতে পারেন বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, মাংস দোকানে মাংস কিনে দাঁড়িয়ে এখন লাদাখের গল্প হচ্ছে। আমি প্রিটি শিওর, আমি জানি না বাইরে থেকে দেখছি, বাট আমি শিওর লাদাখেরই গল্প হচ্ছে এখনো, এতক্ষণ টাইম যখন লাগছে। আর 5 মিনিট বাকি বাড়ি পৌঁছাতে। আমরা শখের বাজারে দাঁড়িয়ে আছি। তো আমরা পৌঁছে গেছি, লাগেজ আনলোড হয়ে গেছে। আমরা এসে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা পেলাম, খুব ভালো লাগলো। বাড়িতে এসে পৌঁছানোর পরে মনে হচ্ছে এ বাবা চলেও এলাম, কনফিউজ, টোটালি কনফিউজ। অসম ছিল একটা অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, থ্যাংক ইউ। আমাদের লাদাখ সিরিজ এখানেই শেষ হলো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য কোনো রাস্তায়। ততক্ষণের জন্য আপনারাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলুন হিয়ার দেয়ার এনিওয়্যার। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।